তো প্রথমত আসি যে 2027 সালের যে প্রবাবিলিটি এসএলএসটি বাংলার কথা বলছি, এই পরীক্ষার বর্তমান প্যাটার্ন তথা কি প্যাটার্ন হতে চলেছে। দেখুন 2026 সালে 2025 সালে যে সেকেন্ড এসএলএসটি হয়েছিল, সেই সেকেন্ড এসএলএসটি অনেকেই আপনারা এখানে উপস্থিত আছেন যারা দিয়েছিলেন। সেই এসএলএসটির কি প্যাটার্ন ছিল, কি স্ট্র্যাটেজি ছিল, মানে সিস্টেম ছিল না 60 মার্কসের ছিল রিটিন, 60 মার্কের লিখিত পরীক্ষা, 20 মার্কসের ছিল ইন্টারভিউ এবং ডেমো, 10 মার্কসের ছিল 10 মার্কসের ছিল এক্সপিরিয়েন্স এন্ড 10 মার্কসের ছিল একাডেমি। এর ফলে কিন্তু প্রচুর পরিমাণে এই ইন্টারভিউ এবং ডেমোর ক্ষেত্রে স্বজন পোষণ আবার হয়েছে। আরেকটি কথা, এর সাথে সাথে 10 মার্কসের এক্সপিরিয়েন্স থাকার ফলে অনেকে 60-60 করেও, অনেকে কি বললাম 60-60 করেও চাকরি পাননি তথা ইন্টারভিউতে ডাক পর্যন্ত পাননি, ডকুমেন্টস ভেরিফিকেশনে ডাক পর্যন্ত পাননি। এইবারে বিষয় যেটা কেন হল 60-60 করে না, তার কারণ কিন্তু এই 10 মার্কসের টিচিং এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স দেওয়ার ফলে কেউ 60-60 করেছে, কেউ 50 ঠিক করেছে, কিন্তু তার 10 এক্সপিরিয়েন্স 10 হওয়ার ফলে সে কিন্তু আগে অ্যাডভান্টেজ পাচ্ছে। অর্থাৎ কেউ 8টা 9টা কম ঠিক করেও সে কিন্তু ইন্টারভিউতে যাচ্ছে এবং চাকরি পাচ্ছে। কিন্তু এই সিস্টেমটা এবারে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, নতুন মুখ্যমন্ত্রী, যে এই সিস্টেম, এই প্যাটার্নটা এবারে থাকছে না, এবারে চেঞ্জ হচ্ছে। এবং এই প্যাটার্নটা তাহলে কি প্যাটার্ন থাকছে না, রিটিন এক্সাম ওএমআর বেস্ট যেটা থাকছে 60 ছিল আগের বারে, 60 থাকছে, কিন্তু এই এক্সপিরিয়েন্স এটসেট্রা না রেখে একাডেমিক কোয়ালিফিকেশন 30 তথা 30 মার্কস এবং ইন্টারভিউ ডেমো এই দুই মিলিয়ে কিন্তু কত না 5+5 তথা টোটাল 10 মার্কস, টোটাল কিন্তু 100। এইবারে এই একাডেমিক কোয়ালিফিকেশন এখনো পর্যন্ত কিন্তু মাধ্যমিক না এইচএস, গ্রাজুয়েশন, মাস্টার্স, বিএড কার কি রয়েছে সেটা কিন্তু এখনো পুরো ডিসক্রিমিনেশন হয়নি, ডিভাইড হয়নি। এটা আগামী দিনে নোটিফিকেশন বা গ্যাজেট হলেই কিন্তু আমরা বুঝতে পারবো। তার মানে একটা কথা ক্লিয়ার যে আমাদের রিটিন এক্সাম কিন্তু 60 ছিল, 60 থাকছে। তাহলে আমাদের রিটিনটা কিন্তু এবারে এক্সপিরিয়েন্স যেহেতু থাকছে না, তাই ফুল রিটিনের উপর ডিপেন্ড করে কিন্তু এবং একাডেমিকের উপর ডিপেন্ড করে কিন্তু ইন্টারভিউতে ডাক পাওয়ার বিষয় থাকে। আরেকটি বিষয়, অনেকে ইন্টারভিউতে একাডেমিকে অনেকেরই হয়তো কম আছে, যারা ওল্ড সিলেবাসে পড়াশোনা করেছেন, স্কোরিং কম আছে, কিন্তু ভয় পাবেন না। মাথায় রাখবেন এবারে যেহেতু এক্সপিরিয়েন্স নেই, তাই 60-60 টার্গেট রাখুন। যদি 58-59-60 করেন তাহলে কিন্তু আপনি ইন্টারভিউতে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউর জন্য ডাক পাবেন। তাই এখন থেকে এই মাইন্ড সেটআপটা করুন, নাম্বার 1। নাম্বার 2, এই 2027 কেন বলছি থার্ড এসএলএসটি হবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এবং বর্তমান নবগঠিত সরকার জানিয়েছে যে প্রতি বছর আমরা স্কুল সার্ভিস কমিশনের মতন পরীক্ষা নেব। তাহলে বিষয় যে 2026-এ তাহলে হওয়ার কথা, 2026-এ কেন হয় না, তার কারণ 2026 সালে যে 25 সালের পরীক্ষা হয়েছিল সেকেন্ড এসএলএসটি, তা ভোটের কারণে এপ্রিল মাসে বন্ধ রয়েছে পুরো প্রসেস, এবং এই সরকার গঠনের পরে নতুন কিছু উদ্যোগ নেয়নি, এবং এই মুহূর্তে ওটা রিপ্যানেল হবে না রিপ্রসেস হবে কি বিষয় এখনো পর্যন্ত ক্লিয়ার নেই। তবে সুপ্রিম কোর্টের অর্ডার কিন্তু আগস্টের মধ্যে করতে হবে, ম্যাক্সিমাম হয়তো ডিসেম্বর এরা সময় চাইতে পারে। তাহলে পুরো প্রসেস ক্লিয়ার করতে 2026 ডিসেম্বর যাবে। এই প্রসেস চলাকালীন থার্ড এসএলএসটির পরীক্ষা কোনোভাবে নেওয়া বা নোটিফিকেশন গেজেট সম্ভব নয়। তাই থার্ড এসএলএসটি কিন্তু 2027-এ, এবং এর নোটিফিকেশনের সম্ভাবনা জানুয়ারি টু মার্চের মধ্যে 2027-এ, পরীক্ষা এপ্রিল থেকে মে জুন এর মধ্যে বা জুলাই ম্যাক্সিমাম। তাহলে সেই রকম দেখতে গেলে কিন্তু এটাই কিন্তু আমাদের 100% প্রেডিকশন, এটা হবেই, একটু 2-1 মাস এদিক ওদিক হতে পারে। আরেকটি কথা, তার মানে দেখতে গেলে সময় কিন্তু আমাদের হাতে কত না ম্যাক্সিমাম আজকে জুন, অর্থাৎ 10 to 12 মান্থ, 10 থেকে 12 মাস, 10 থেকে 12 মাস, 10 to 12 মান্থ। এইবারে বলি সেকেন্ড এসএলএসটির ক্ষেত্রে যে ভুলটা হয়েছিল,
প্রত্যেককে পরীক্ষা দিতে হয়েছে 3 মাস মাত্র পড়াশোনা করে। মে মাসের 31 তারিখ নোটিফিকেশন হয়েছে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে পরীক্ষা। এই 3 মাসে স্কুল সার্ভিস কমিশনের এত হিউজ সিলেবাস, সমুদ্রের মতন সিলেবাসকে কখনোই কভার করা যায় না। আর বিষয় যেখানে লিটারেচার, বাংলা, ইংরেজি, এদের আরো কেন না, বাংলা বা ইংরেজি বা এই লিটারেচার বিষয়গুলো কি জানেন, প্রতি মুহূর্তে প্রত্যেকটা সেক্টরের সিলেবাস আলাদা। যেমন বিভিন্ন আদার সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, এডুকেশন এটসেট্রা, পোল সায়েন্স, তাদের মোটামুটি একটা সিলেবাস থাকে। নেট, সেট, এসএলএসটি, মাদ্রাসা যাই বলুন, 90% কমন থাকে, 10% এদিক ওদিক ইনপুট আউটপুট হয়। বাট কিন্তু বাংলা বিষয় বা ইংরেজি, এই যে লিটারেচার, এদের কিন্তু কি না, মাধ্যমিকের সিলেবাস আলাদা, উচ্চ মাধ্যমিকের সিলেবাস আলাদা, মাদ্রাসের সিলেবাস আলাদা, নেট সেটের সিলেবাস আলাদা। কেন না, টেক্সটের ক্ষেত্রে বারবার ভেরিয়েশন হয়। সিলেবাস কমন থাকে সাহিত্যের ইতিহাসে, সিলেবাস কমন থাকে সাহিত্যের ইতিহাসের সাথে সাথে কি না গ্রামাটিক্যাল পার্ট, এইগুলো কিন্তু বা সাহিত্যের রূপরীতি, এইগুলো মোটামুটি কমন, কিন্তু বাদ বাকি প্রায় 70% কিন্তু নিউ। তো এইবারেও কিন্তু সিলেবাস চেঞ্জ হবে স্বাভাবিক, কারণ সেকেন্ড এসএলএসটি এবং ফার্স্ট এসএলএসটি যে সিলেবাস ছিল, সে সিলেবাস কবে পশ্চিমবঙ্গে প্রাপ্তি হয়েছে, মানে কবেই অবলুপ্তির পথে চলে গেছে। বর্তমানে তাহলে সিলেবাস কি না, বর্তমান গভর্নমেন্ট জানিয়েছে জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী তারা সম্পূর্ণ স্ট্রাকচার ফলো করবে, এবং সেই এনইপি কে কিছুটা এদিক ওদিক করে স্টেট এডুকেশন পলিসি 2023-24 রাজ্য সরকার করে সেখানে কিন্তু সম্পূর্ণ নিউ সিলেবাস নিয়ে এসেছে। তাই এই সিলেবাস কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হওয়ার কোনো এখনো পর্যন্ত শোনা নেই বা হবে না। তাহলে বর্তমানে আমাদের সিলেবাস ক্লাস 9, 10, 11, 12 এর কি হচ্ছে না, 2024 সালে বর্তমান পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক পর্ষদ এবং সংসদের যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসটা কিন্তু হবে। ওকে, সেই সিলেবাসটা কিন্তু হবে। এইবারে বিষয়, এই সিলেবাস তাহলে কি সিলেবাস, দেখুন আমরা আসি তাহলে এই সিলেবাস, আবার বলবো এইবারে আমরা আলোচনা করব দুটো ফেজ আলোচনা করলাম। নাম্বার 1, এক্সাম কবে নাগাদ হবে, কেন হবে সেটা লজিক বললাম, এবং কি প্যাটার্ন হতে চলেছে, এবং রিটিন কিন্তু 60-60, আর টার্গেট কত আমাদের রাখতে হবে। এইবারে আসি কি বললাম না, বাংলা প্রথম ভাষা তথা ক্লাস 9, 10 এর সিলেবাস আলোচনা করব, সাথে কি কি কমন থাকবে 9, 10, 11, 12 এর, এবং আগের অল্ড সিলেবাসের কি কি কমন থাকবে সেটাও কিন্তু বলবো। ওকে, তো প্রথমত আসি নবম শ্রেণীর ক্লাস 9 বাংলা প্রথম ভাষা কি বলছে, ফার্স্ট সামেটিভ, অর্থাৎ ক্লাস 9, 10 এ কিন্তু আমাদের সেমিস্টার সিস্টেম নেই 11, 12 এর মতো। এখানে কিন্তু কি না, ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এইভাবে রয়েছে। তাই পুরো সিলেবাসটা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এদের নম্বর প্যাটার্ন আছে, অর্থাৎ ক্লাস 9 এবং 10 এর এই নাম্বার প্যাটার্ন কিন্তু আমাদের লাগবে না। তাহলে এইখানে আসি এবারে যে বাংলা প্রথম ভাষা যদি বলি ক্লাস 9 এর কি কি থাকছে না, সাহিত্য সঞ্চয়ন এবং সহায়ক পাঠ। মানে সাহিত্য সঞ্চয়নে কি কি আছে না, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, দাম, নঙ্গর, এইগুলো মূল বিষয় পাঠ্য। কিন্তু মাথায় রাখবেন আমাদের সিলেবাস কিন্তু শুধুমাত্র এই কটা নয়, সাহিত্য সঞ্চয়নে নবম এবং দশম শ্রেণী যতগুলো বিষয় আছে, প্রত্যেকটা বিষয়, প্রত্যেক ইচ এন্ড এভরি কন্টেন্ট জলের মতন পড়তে হবে। শুধুমাত্র 9 এবং 10 এর কিছু কয়েকটা সিলেক্টিভ নয়, সাহিত্য সঞ্চয়নের যতগুলো বই রয়েছে প্রত্যেকটা। ওকে, এবারে আসি সহায়ক পাঠে প্রফেসর শঙ্কর বমযাত্রী ডায়েরি আছে, ব্যাকরণে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন এবং শব্দ গঠন, তার সাথে ভাবার্থ বা সারাংশ লেখন। এবারে চলে আসি সেকেন্ড সামেটিভে কি দেওয়া আছে, দেখুন নব নব সৃষ্টি, আকাশে সাতটি তারা তিমি ইত্যাদি। তার মানে একটু আগেই আমি বললাম যে অ্যাকচুয়ালি এখানে আমরা তুলে ধরেছি মূল পাঠ্য বই, যেগুলো যেগুলো পড়তে হবে, মানে 9, 10 স্টুডেন্টের। বাট কিন্তু স্কুল সার্ভিস কমিশন এসএসসির পরীক্ষায় এইরকম সিলেক্টিভ এরিয়া থেকে প্রশ্ন নয়। নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন, সাহিত্য সম্ভার, সাহিত্য সহায়ক পাঠ যে 3টে বই রয়েছে, এই 3টে বইয়ের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প, নাটক, প্রত্যেকটা যা যা আছে পড়তে হবে।
আমরা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করবো, ডন্ট ওয়ারি, চিন্তা করবেন না, আলোচনা করব। এবারে নেক্সট, এখানেও গ্রামাটিক্যাল রয়েছে। থার্ড সাবমিটিভে কি রয়েছে দেখুন, সেখানে টোটাল এই এরিয়াগুলো সাহিত্য সঞ্চয়। এইবারে চলে আসছি আমরা থার্ড সাবমিটিভে কি রয়েছে দেখো, হিমালয় দর্শন, খেয়া, নিরুদ্দেশ, ভাগার গান, চন্দ্রনাথ। এখানেও কিন্তু তাই বলেছি, টোটালটা আমাদের করতে হবে, এখানে শুধুমাত্র সিলেক্টিভ কয়েকটা। এবারে আসি ক্লাস 10 তথা মাধ্যমিকের লেভেল, যেটা মাধ্যমিক ক্লাস 10 এর উপরে হয়, সেই ক্লাস 10 দশম শ্রেণী। দশম শ্রেণীর একই সাহিত্য সঞ্চয়ন, সহায়ক পাঠ এবং সাহিত্য সম্ভার, যেটা ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে ব্যবহার হয়, সেটাও কিন্তু কার্যকারী। তারও পাঠগুলো দেখুন, এই যে ওকে, এইগুলো রয়েছে। এইবারে চলে আসি আমরা ক্লাস 11 and 12 একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী। দেখুন একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এ কি আছে না, পুইমাচা, বিড়াল, প্রবন্ধ গল্প, কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সাম্যবাদী, আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা এবং ভাষা এবং বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। একাদশ শ্রেণীর সেমিস্টার 2 ছুটি, তেলানা পাতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র, ভাব সম্মিলন বিদ্যাপতি, লালন শাহ ফকিরের গান, নুন নাটক, আগুন বিজন ভট্টাচার্যের এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসাবে পঞ্চতন্ত্র, সৈয়দ মুস্তফা আলী বইকেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা এবং বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস এবং প্রবন্ধ, এই বিষয়গুলো। এবারে চলে আসি ক্লাস 12 সেমিস্টার 3 and 4। সেখানে কি গল্প, কবিতা, প্রবন্ধ, এই ভাষা এবং তারপরে আন্ডারে এই। তার মানে কি, বিষয়টা এখানে জাস্ট বললাম, কি দেখালাম, যে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের নবম, দশমের এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে একাদশ, দ্বাদশের সম্পূর্ণ সাহিত্য সঞ্চয়ন এবং 11-12 যে পাঠ রয়েছে তার সাহিত্য পাঠ এবং সাহিত্য সম্ভার, ইংরেজি মিডিয়ামের, ইংলিশ মিডিয়ামের যে অংশ, সেই সাহিত্য সম্ভার এবং সাহিত্য সম্ভারের সাথে কি কি না আমাদের যে পাঠগুলো তথা সহায়ক পাঠ হিসাবে যে বিষয়গুলো রয়েছে নবম, দশমের ক্ষেত্রে তা কভার করতেই হবে। নবম, দশমের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সাহিত্য সঞ্চয়ন, সম্ভার এবং সহায়ক পাঠ, সাথে কি না সাথে যে পাঠ থাকছে সাহিত্যের ইতিহাস। এই বাংলা সাহিত্যের ইতিহাসে একটা কথা মাথায় রাখবেন, এর কোনো সিলেবাস ফিক্সড হয় না। এইখানে কিন্তু আমরা ম্যাক্সিমাম স্কুল সার্ভিস কমিশনে ভুল করি, যে সিলেবাস দেখে পড়তে যাই। মাথায় রাখবেন, সাহিত্যের ইতিহাস বাংলা সাবজেক্টের, বাংলা বিষয়ের এক সমুদ্র, আর এই সমুদ্রের জনস্রোতে আপনি নিজেকে তখনই বাঁচিয়ে রাখতে পারবেন, তখনই সম্ভব যখন সাহিত্যের ইতিহাসকে পুরোটা পড়তে পারেন। এবং কিন্তু মাথায় রাখবেন, আমরা কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ দিতে যাচ্ছি না, আমরা ইউনিভার্সিটির ইন্টারভিউ দিতে যাচ্ছি না, তাই প্রত্যেকটার ইনডেপথ ডিটেলস পড়বো না, প্রত্যেকটা পড়বো বাট শর্ট। স্কুলে যদি চাকরি পেতেই হয়, স্কুলে যদি চাকরি করতেই হয়, তাহলে স্মার্ট স্ট্র্যাটেজি চাই, স্মার্ট অ্যাক্টিভিটি চাই, অর্থাৎ কতটা পড়বো, কি পড়বো, কিভাবে পড়বো। অর্থাৎ সাহিত্যের ইতিহাস বলতে শুধুমাত্র বিদ্যাপতি, রামায়ণ, মহাভারত কিংবা বিজয় গুপ্তের মনসামঙ্গল এগুলো পড়লে হবে না, পুরো চর্যাপদ থেকে আমরা পড়বো একদম আজ পর্যন্ত, ছোট গল্পকার কিন্নর রায়, ঝড়েশ্বর পর্যন্ত। কিন্তু কি বললাম, প্রত্যেকটার শর্ট, সংক্ষিপ্ত বাট ইনডেপথ, মানে ছোট ছোট করে প্রত্যেকটা পড়তে হবে। এই লেজুর পাঠটা অধিকাংশই আইডেন্টিফাই করতে পারেন না বলে বাংলা বিষয়ে কোশ্চেনের অ্যান্সার কম দিতে পারেন এবং বারবার চাকরির মঞ্চ থেকে ফিরে আসেন। নাম্বার 1। নাম্বার 2, এবারে আসি 11-12। 11-12 এর ক্ষেত্রেও কিন্তু 9-10 এর পুরো, নবম, দশমের পুরো টেক্সট, 11-12 এর পুরো টেক্সট যত রয়েছে 4টে সেমিস্টারে, একাদশ, দ্বাদশে, এবং এই 4টে সেমিস্টারের সাথে সাথে আপনার সাহিত্যের ইতিহাস আগেই বলেছি
পুরো এরিয়াটা কভার করতে, এবং এর সাথে বাংলা ব্যাকরণ তো রয়েছে। বাংলা ব্যাকরণ 9-10-এও আছে, 11-12-এ আছে, একাদশ দ্বাদশে আছে। এইবারে বিষয়, প্রত্যেকটা প্যাটার্ন থেকে কটা কোশ্চেন আসতে পারে। সিলেবাস তো বুঝলাম, নিউ প্যাটার্ন, নিউ সিস্টেম। তাহলে চাকরি পেতে গেলে 60-60 পেতে হবে। গতবারে 60-60 পেয়েও হয়নি, তার কারণ টিচিং এক্সপিরিয়েন্স। এবারে তো তার থাকছে না। ফ্রেশার্সরা 60-এ প্রতিযোগিতা করছিল, আর এক্সপিরিয়েন্স হোল্ডাররা অলরেডি ওটা কি না 70-এ প্রতিযোগিতা করছে। 10 মার্কস এক্সট্রা তাদের দিয়ে দেওয়া হয়েছে। তার অনেক ভুগতে হয়েছে ফ্রেশার্সদের। তাহলে আমার এইখানে আলোচনার বিষয়, আমার আলোচনার কথা, যে কোনটা থেকে কত ধরনের কোশ্চেন আসতে পারে। দেখুন, অনেকে ভেবেছিলেন, অনেকেই, যে 2016 সালের নবম দশমে গ্রামার পার্ট থেকে প্রায় 20টা থেকে 22টা কোশ্চেন দিয়েছিল। তাই বর্তমানে অর্থাৎ 2025-এও তাই দেবে, কিন্তু দেয়নি, দেবেও না, এবারেও না। তাহলে আমি আগে আসি নবম দশমের মেন বিষয় থেকে। দেখুন, নবম এবং দশম এই দুটো বিষয় যদি আলোচনা করতে হয়, প্রথমেই বলি বাংলা ব্যাকরণ তথা গ্রামার পার্ট থেকে কোশ্চেন ম্যাক্সিমাম 60-এর মধ্যে 6 থেকে 10টা কোশ্চেন ধরে রাখতে পারেন। 6 থেকে 10টা, এর বেশি কখনো নয়, এর কম নয়। 100% গ্যারান্টি। লিখে রাখবেন, যখন পরীক্ষা হবে তখন মিলিয়ে নেবেন। বাংলা ব্যাকরণ 6 থেকে 10টা, নবম দশম শ্রেণী। নাম্বার 1 60-এর মধ্যে বলছি। নাম্বার 2 সাহিত্যের ইতিহাস, যেটা বললাম যে প্রত্যেকে সিলেবাস দেখে পড়েন বলেই কিন্তু এই সমস্যায় পড়েন। সাহিত্যের ইতিহাস প্রত্যেকটা পড়বো, কিন্তু সংক্ষিপ্ত, ডিটেলস নয়, বিস্তারিত নয়। এই সাহিত্যের ইতিহাসের পাঠ থেকে, চর্যাপদ থেকে একদম আধুনিক পর্যন্ত, উপন্যাস, কাব্য, কবিতা, ছোট গল্প, মধ্যযুগ, প্রত্যেকটা অংশ ধরে যদি ধরি, এখান থেকে কোশ্চেন মোটামুটি ধরে রাখতে পারেন 8 থেকে 10 বা 12, ম্যাক্সিমাম 12, 8 থেকে 12, 8 থেকে 12। এই ব্যাকরণ এবং সাহিত্যের ইতিহাস, এই দুই মিলিয়ে কিন্তু 20টা কোশ্চেন ধরে রাখতে পারে। আগে নাম্বার ডিস্ট্রিবিউশনটা মাথায় রাখতে হবে, কারণ যে এরিয়ায় যত কোশ্চেন আসবে সেই এরিয়া কিন্তু সেইভাবে করতে হবে। তাই 10 থেকে 12 মাস থাকলে এখন থেকে আমাদের টার্গেট হবে প্রতিদিন মিনিমাম 1 আওয়ার্স, 1 ঘন্টা ব্যাকরণ, এবং প্রতিদিন 2 ঘন্টা সাহিত্যের ইতিহাস। শুধু পড়া নয়, পড়ার সাথে ফুটনোট এন্ড রেগুলার প্র্যাকটিস এন্ড রিভিশন এন্ড কোশ্চেন সলভ। রেগুলার আসতে হবে। পরীক্ষার 3 মাস আগে পড়ে কখনো সফল হওয়া যায় না, মাথায় রাখবেন। এইবারে বাদ বাকি 60-এর মধ্যে যে 40 কোশ্চেন, সেই এরিয়া কোথা থেকে কোশ্চেন দেবে না, বাদ বাকি টেক্সট তথা সাহিত্য সঞ্চয়ন, সম্ভার, সহায়ক পাঠ, পণি, বমযাত্রী ডায়েরি, এই যে নবম দশম এই এরিয়া। এই টেক্সটে অনেকে কোশ্চেন পারেন না, কেন না টেক্সট সকলে কি জানি না কিভাবে পড়ে, ফুটিয়ে কেউ পড়েন। টেক্সট ফুটিয়ে পড়া দরকার, এবং হাইলাইটার ইউজ করুন। অনেকে বই নোংরা করতে নাকি পছন্দ করেন না, অনেকের কাছে বই নেই, তাও নাকি 2000 পরীক্ষা দিয়ে দিয়েছেন। বই কিনুন, বই কিনুন, টেক্সট করুন। এবং একটা বিষয় মাথায় রাখবেন, একবার নয়। এইখানে আমরা টেক্সট, এই কারণে টেক্সটের কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারি না, কারণ আমরা একবার হয়তো পড়ি। টেক্সট কিন্তু একবার নয়, টেক্সট প্রতি 10 দিন অন্তর রিভিশন দিতে হবে, পার্ট এভরি 10 ডেজ, মানে প্রতি 10 দিন অন্তর। আজকে যদি আপনি পড়ে থাকেন দাম গল্পটি, তাহলে 10 দিন পরে আবার দাম গল্পটি রিভিশন দিতে হবে লাইন বাই লাইন, আবার 10 দিন পরে দাম গল্পটি, আবার 10 দিন পরে দাম গল্পটি, আবার 10 দিন পরে, এইভাবে 6 থেকে 7 বার 10 দিন অন্তর প্রত্যেকটি বিষয় টেক্সটের রিভিশন দেবেন। দেখবেন আপনি 3 মাসের মাথায় ওই টেক্সটের প্রত্যেকটা লাইন আপনার চোখের সামনে ভেসে উঠছে, প্রত্যেকটা ওয়ার্ড আপনার সামনে ভেসে উঠছে। তাই শুধু পড়াশোনা করলে, 18 ঘন্টা পড়লে সাকসেস হওয়া যায় না। স্মার্ট স্ট্র্যাটেজি চাই, স্মার্ট অ্যাক্টিভিটি চাই। শুধু এই রিভিশন দিলে হবে না, এর সাথে কোশ্চেন সলভ করতে হবে প্রত্যেকটা টপিকে। যেদিন যে টেক্সট পড়ছি সেই টেক্সটের কোশ্চেন সলভ করতে হবে, তবে গিয়েই কিন্তু আমরা সাকসেস পাবো, তবে গিয়েই কিন্তু আমরা সফল হব। নাম্বার 1।
এবারে আসি একাদশ দ্বাদশের 11-12। এখানে কিন্তু এই 9-10-11-12 যে টেক্সট গুলো আছে সেই টেক্সট তো থাকবেই, টেক্সট আছে। তাহলে এখানে কোশ্চেন 60-র মধ্যে 60-এর মধ্যে কোন এরিয়া থেকে কি দেবে? প্রথমত জানিয়ে দিই 9-10-11-12 নবম দশম ও একাদশ দ্বাদশ এই দুই এরিয়ার টোটাল টেক্সট মিলিয়ে আপনারা মোটামুটি 35 থেকে 40 কোশ্চেন পাবেন। বাদ বাকি 15টা মতন কোশ্চেন আপনি কিন্তু আপনার শিল্প সংস্কৃতি সাহিত্যের ইতিহাস এবং ওই বিষয় মানে সাহিত্যের ইতিহাস এখান থেকে পাবেন 15 থেকে 20টা। বাদ বাকি 5 থেকে 10টা কিন্তু আদার্স বলতে গ্রামাটিক্যাল পার্ট থেকে শুরু করে সাহিত্যের উদ্ধৃতি ইত্যাদি বিষয় এই জায়গা এই টোটাল মিলিয়ে 7। ওকে, এখানেও কিন্তু স্ট্র্যাটেজি সেম, অর্থাৎ 2027 সালে স্কুল সার্ভিস কমিশন যদি আমার প্রকৃতপক্ষে বাংলায় শিক্ষকতা করার উদ্দেশ্য থাকে এবং সিট প্রচুর থাকবে, প্রচুর মানে প্রচুর থাকবে। কেন এই কথা বলছি সিট প্রচুর থাকবে? না, কারণ 2025 সালের যে সিট আপডেট ছিল তৎকালীন সময়ে সেখানে কিন্তু 2016-র কোনোভাবেই সিট আপডেট করা হয়নি, কিন্তু তৎকালীন সরকার দাবি করেছিল আমরা আপডেট করেছি, করেনি। 16 থেকে 19,000 নাম্বার 1। নাম্বার 2, সিট ভ্যাকেন্সি আপডেট করার সময় ডিআই অফিসকে আনঅফিসিয়াল নোটিশ দেওয়া আছে টোটাল পাঠাবেন না, তাই ওরা কিন্তু যত অ্যাকচুয়াল ভ্যাকেন্সি তা পাঠায়নি। এই রাজ্য সরকার বলেছে যে 8,000 যে স্কুল বন্ধ হয়ে গেছে তার পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়েছে, আমরা সেই 8,000 স্কুল রিওপেন করব। তাহলে যদি 8,000 স্কুল রিওপেন হয় এবং সিট প্রপার আপডেট হয় প্রতি বছর মিলেও 2026-এ যদি প্রচুর সিটও বাড়ায়, 25-এ যেটা আছে সেটা যদি সিট বাড়ায়ও ওয়েটিংদের নিয়ে নেয়, তারপরেও 2027-এ মাথায় রাখবেন বাংলার তো মিনিমাম 2,000 প্লাস 9-10-11-12 থাকবে। তাই যদি সত্যিকারের, আবার বলছি, স্বপ্ন থাকে, আপনার কর্ম, আপনার উদ্দেশ্য, আপনার লক্ষ্য একটাই শ্রবণে মননে নিরীক্ষে আসনে যে আমি চাকরি পাবো, আমি শিক্ষক হব, আমাকে শিক্ষক হতেই হবে, আই ক্যান ডু ইট, আমি পারবই, এই জগৎ সংসারে কার ক্ষমতা নেই আমাকে হারাবে, তাহলে আজ থেকে রেগুলার আপনাকে প্রস্তুতি শুরু করতেই হবে। এই তো বললাম কি রয়েছে সিস্টেম, কি প্যাটার্ন, কি নাম্বার, কিভাবে করবেন। এইবারে বলি প্রত্যেকটা টপিক পড়ার সময় আমরা কতটা পড়বো সেটা একটা ম্যান্ডেটরি। আমি বলেছি ডিটেলস পড়বো শর্ট, কিন্তু শর্ট আবার কোন কোন টপিক পড়বো, কিভাবে পড়বো, তার উদাহরণ তথা এক্সাম্পলের জন্য আমি আমাদের শিক্ষা সংস্থানের বাংলা বিষয়ের অভিজ্ঞ স্কুল শিক্ষক, স্কুলে কর্মরত এখন, এবং শিক্ষা সংস্থানের বাংলার ফ্যাকাল্টি শিক্ষক, অভিজ্ঞ সিনিয়র সুনীত স্যারকে বলবো যে যে কোনো একটা বিষয় স্টুডেন্টদের বোঝান যে কিভাবে পড়বে, কিভাবে, অর্থাৎ পড়ানোর সময় একজন টিচার কি বিষয় মাথায় রাখবেন, স্টুডেন্টরা কি কি বিষয়কে আইডেন্টিফাই করবে। সুনীত স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার, আপনি শুরু করুন। হ্যাঁ, ধন্যবাদ অভিবাবু। মনে রাখবেন একটা কথা, 2025 সাল পর্যন্ত আমি 2 মিনিট সময় নিচ্ছি, একটু আদার্স কথা বলছি। আপনারা প্রত্যেকেই 2025 সালের প্রশ্ন দেখেছেন কিংবা 2016 সালের প্রশ্ন দেখেছেন। মনে রাখবেন এখন এনইপি 2020 অনুসারে হবে। ফলে আপনারা অনেকেই আছেন, আপনাদের মধ্যে কৌতূহল আছে যে 2025 সালে যা প্রশ্ন দিয়েছে আমি তো নিজে 40টা পারবো, আমি 30টা পারবো, আমি 50টা পারবো। এটা কিন্তু ভুল। এই বছর যা প্রশ্ন দিয়েছে, যারা 60 পেয়েছে, আমি হলফ করে বলতে পারি তাদের অনেকের মধ্যে কিন্তু সেই যোগ্যতা নেই যতটা সে পেয়ে গেছে। এও হলফ করে বলতে পারি 2025 সালের প্রশ্ন আপনারা পরীক্ষা দিয়ে দেবেন, 40টা 45টা 50টা আপনারাও ঠিক করছেন।
এই প্যাটার্ন কিন্তু সম্পূর্ণরূপে বিপরীত। এবং প্রশ্ন হবে ন্যাশনাল লেভেলে, কোথা থেকে কি প্রশ্ন দেবে সেটা কিন্তু ধরা কঠিন হয়ে দাঁড়াবে। ফলে 60 তো দূরের কথা, 60-এর মধ্যে 45 থেকে 50 পেতে গেলেও অনেকটা ভাবতে হবে, বেশিরভাগ আমাদের প্রচুর পরিমাণ খাটতে হবে। এটা একটা বড় কথা। তাই 2025 কিংবা 2016-র দিকে তাকিয়ে গেলে কিন্তু কিচ্ছু হবে না। বাস্তবকে আপনাদের গ্রহণ করতে হবে, প্রচুর পরিমাণ করতে হবে। যেটা অজিত স্যার বললেন যে টেক্সট ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12, প্রত্যেকটা ক্লাসের দুটো করে টেক্সট আছে, এবং 9-10-এ বিশেষ করে দুটো টেক্সট এবং একটা সহায়ক গ্রন্থ আছে। 9-এ আছে 2 টেক্সট, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা, এবং একটা সহায়ক গ্রন্থ। স্যার একটু আপনি জোরে বলবেন, সাউন্ডটা শোনা যাচ্ছে না। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন প্রত্যেকে? হ্যালো? হ্যাঁ শোনা যাচ্ছে, এবার শোনা হ্যাঁ, যাচ্ছে। তাই প্রত্যেক ক্লাসে 3টে করে বই আছে। তাই স্বাভাবিক আমাদের 9-10-এ ক্ষেত্রে 6টা বই, এবং 11-12-এর ক্ষেত্রেও একই। তাই প্রত্যেকটা বিষয় আপনাদের সচেতন থাকতে হবে। হ্যাঁ, আমরা বইতে দেখবো, আমরা স্যার গ্রুপে দিয়েছেন সিলেবাস, খুব ছোট সিলেবাস লাগছে, কিন্তু আপনারা জানেন না যে বাংলা সিলেবাসটা, বাংলা সাবজেক্টটা সমুদ্রের মতো গভীর। তাই আমাদের প্রত্যেক কটা পাঠ আমরা যেমন ভাবে বলবো ঠিক তেমন ভাবে করুন, আশা করি আপনাদের সাকসেস আসবে। এই যে ব্যাকরণের ক্ষেত্রে আমি বলি, ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন, প্রত্যয়, কারক, বাক্য, বাচ্য, সমাস, শব্দভাণ্ডার, এরকম প্রচুর পদ, যে 5টা পদ, প্রচুর সিলেবাস রয়েছে। এবং প্রত্যেকটা পদকে, প্রত্যেকটা বিষয়কে, প্রত্যেকটা দিককে সেইভাবে আপনাদের এগোতে হবে। ধরুন ধ্বনি পরিবর্তন আমি একটু বোঝাচ্ছি, আপনারা প্রত্যেকেই জানেন ধ্বনি পরিবর্তন, প্রত্যেকেই পড়েছেন যে ধ্বনি কি আর বর্ণ কি। ধ্বনি হচ্ছে ক্ষুদ্রতম একক, যা আমাদের শ্রুতিগ্রাহ্য হয় এবং যা অর্থপূর্ণ। এই অর্থপূর্ণ শ্রুতিগ্রাহ্য ক্ষুদ্রতম একক যখন লিখিত রূপ পাচ্ছে তা বর্ণে পরিণত। এই ধ্বনিকে আমরা জানি স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্বরধ্বনির বর্গীকরণ এবং ব্যঞ্জন ধ্বনির বর্গীকরণ। আমরা জানি আমাদের বর্ণমালায় 11টা স্বরধ্বনি আছে, আমরা ভালোভাবেই জানি, যেখানে লিক আর নেই। কিন্তু যখন মৌলিক হিসেবে আসছি তখন কিন্তু বর্ণমালা থেকে 6টা নেওয়া হচ্ছে। আমরা জানি মৌলিক স্বরধ্বনি 7টা, কিন্তু বর্ণমালায় আছে 6টা, একটা আগত হচ্ছে। মোট 7টা আমাদের মৌলিক স্বরধ্বনি। আমাদের যেমন আছে অ, আ, হর্ষ দীর্ঘ, হর্ষ দীর্ঘ, রি, এ, ওই, ও, ঔ, এই 11টি আছে আমাদের মোট বর্ণমালায় স্বরধ্বনি। কিন্তু এদের মধ্যে 6টাকে বেছে নেওয়া হয়েছে। কি কি না, অ, আ, হ্রস্বই, হর্ষকে নেওয়া হয়নি, দীর্ঘইকে নেওয়া হয়নি। হ্যাঁ, কাকে নেওয়া হয়েছে? এ কে নেওয়া হয়েছে, ও কে নেওয়া হয়েছে। হ্যাঁ, এইভাবে কিন্তু আমাদের স্ট্রাকচার তৈরি হয়েছে। কিন্তু একটা আগত হয়েছে হচ্ছে অ্যা। আমরা কিন্তু এই অ্যাটাকে যে মৌলিক হিসেবে গ্রহণ করা হয়েছে, আমরা কিন্তু বহুত দিন ধরে উচ্চারণ করতাম, লিখতাম না। কেননা একদিন, একদা, এক, 100 দেখুন এটাকে অ্যা 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 উচ্চারণ করছি। কিন্তু এবং যখন বলছি কিন্তু এ উচ্চারণ করছি, উচ্চারণ করছি না। তাহলে এর উচ্চারণ কিন্তু ছিল, লিখিত রূপ ছিল না, যেটা ছিল আইপিএ তে, ইন্টারন্যাশনাল ফনেটিক্যাল অ্যালফাবেটের ক্ষেত্রে কিন্তু এটা ছিল, যেটা মৌলিক হিসেবে চলে এলো। এই 7টা স্বরধ্বনি থেকে কিন্তু 30টা প্রশ্ন হয়। এই 7টা স্বরধ্বনি থেকে 30টা প্রশ্ন হয়। একটা হচ্ছে উচ্চ স্বরধ্বনি, আমরা জানেন, আমরা প্রত্যেকে দেখেছি যে উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি। নিম্ন স্বরধ্বনি হচ্ছে আ, যাকে নিম্ন স্বরধ্বনি বলা হয়, কেন্দ্রীয় স্বরধ্বনি বলা, সেন্ট্রাল ভাওয়েল বলা হয়। প্রশ্ন আসতে পারে কিন্তু, এবং আসবেই, আপনারা প্রত্যেকে দেখে দেবেন প্রশ্ন আসবেই। ঠিক উচ্চ স্বরধ্বনিকে ই আর উ,
ই উ হর্ষই হর্ষ, ই উ হচ্ছে উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য কি আমাদের জীব, আমাদের জীব উঁচু। আপনারা প্রত্যেকে দেখুন ই উ, দেখবেন আমাদের প্রায় তালুর উপরে মূর্ধার কাছে জীবের উপরের অংশ চলে গেছে এইভাবে। ই উ এটা উচ্চ স্বরধ্বনি। এটা একটু নিচে নেমে গেল। এ ও মুখ বিভাগ জীবটা, এটা জীব আরো একটু নেমে গেল। এ অ একদম জীব একদম নিচে শুয়ে পড়লো। আ তাহলে ই উ উচ্চ স্বরধ্বনি, তার একটু নিচে উচ্চ মধ্য, হ্যাঁ, এ আর ও, তার চেয়ে একটু নিম্নে হচ্ছে নিম্ন মধ্য, এ অ একদম জীব নিচে একদম শুয়ে পড়েছে, তাকে বলা হয় কি না নিম্ন স্বরধ্বনি। তাহলে আমরা এই বর্ণমালা থেকে লিখিত যে 11টি স্বরধ্বনি আছে আমরা 6টা পেলাম মৌলিক হিসাবে, একটা আগত হলো আইপিএ থেকে। তাহলে স্যার আর গুলো কি হলো? কেননা আমরা হ্রস্ব উচ্চারণ করি, দীর্ঘ উচ্চারণ করি না, সেগুলো হ্রস্বই আমরা উচ্চারণ করি, দীর্ঘই উচ্চারণ করি না। সেই কারণে ই মাত্রে মৌলিক হিসেবে একটাকে বোঝাচ্ছি, সেটা হচ্ছে হ্রস্বই, দীর্ঘই উচ্চারণ করি না। অন্যদিকে হ্রস্ব, হ্রস্ব দীর্ঘ উচ্চারণ করি না, আমরা আমরা সবই হ্রস্ব উচ্চারণ করি। সেই কারণে বানানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন কোনো বানান আপনারা লিখছেন হর্ষই কি দীর্ঘই গুলোচ্ছে, আপনি কিন্তু হর্ষ দিতে পারেন, ভুল হবে না। ঠিক একই রকম ভাবে হর্ষ কিংবা দীর্ঘ কোনো জায়গায় গুলোচ্ছে, আমরা কিন্তু হর্ষ দিতে পারি। কেননা বাংলা একাডেমি কিংবা বাংলা আক্রমণের ক্ষেত্রে এই বানান সংশোধনের দিকটা তৈরি করা হচ্ছে। দীর্ঘ, রূপ, এই রূপ, এই দীর্ঘ উ উচ্চারণ কিন্তু করছে না, রূপ সব হর্ষ উচ্চারণ করছে। সেই কারণে এই হর্ষ দীর্ঘই আর দীর্ঘ বাদ চলে গেল মৌলিক হিসাবে। এবার তাহলে রি, রি, রিকার হচ্ছে কি না মিশ্র স্বরধ্বনি। কেন মিশ্র স্বরধ্বনি? না র প্লাস ই ইকুয়াল টু রি, র প্লাস ই ইকুয়াল টু রি। তার রটা কি না রটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, আর ই মানে হর্ষই এটা স্বরধ্বনি। তার র প্লাস ই ইকুয়াল টু রি, এই কারণে রিকারকে বলা হচ্ছে মিশ্র স্বর। অন্যদিকে কি আছে না ওই আছে আর ও আছে, ওই আর ও হচ্ছে যৌগিক স্বরধ্বনি। কেননা ও ই, ও ই, ওই, ও উ, ও উ, ও উ, ও উ, দেখুন ও প্লাস ই, ও প্লাস উ, ফলে ওই আর ও চলে গেল যৌগিক স্বররূপে। সেই কারণে আমাদের পড়ে থাকলো এর নিখাত মৌলিক রূপে 6টা স্বরধ্বনি, তার সঙ্গে একটা আগত হয়েছে এ। তাহলে এটা আমাদের স্বরধ্বনির দিক। এছাড়া আরো স্বরধ্বনিকে ভাগ করা হয়, আর অনেক দিক সংবৃত, এটা অনেকেই গোলায়। কেননা সংবৃত, অর্ধ সংবৃত, বিবৃত, অর্ধ বিবৃত। আমি এটাকে অন্যভাবে পড়তে পারি তো। বিবৃত মানে বিবরণ দেওয়া, বেশি বলা, আমি বেশি বললাম বিবৃত। এবার অর্ধ বিবৃত মানে অতটা আমি বলবো না, একটু কমিয়ে দেবো। তো কি না এ অ একটু কমিয়ে দিলাম, অতটা জোরে বললাম এ অ একটু কমিয়ে দিলাম, তার চেয়ে আরেকটু কমিয়ে দেবো, তখন সেটা হবে কি না অর্ধ সংবৃত। সংবৃত মানে সংবরণ করুন, সংবৃত মানে কি সংবরণ করা। আমি যদি এই চোঙের ওপর থেকে ওপর, নিচ থেকে ওপরে উঠি, যেটা আমাদের ক্লাসে আমি দেখিয়ে দেবো, এঁকে দেখিয়ে দেবো। সংবৃত মানে সংবরণ করা, বিবৃত মানে বিবরণ দেওয়া। সংবৃত মানে কি না সংবরণ করছেন, বেশি হাঁ করছেন না, ঠোঁটটা টানছেন। ওকে স্যার, আমরা দীর্ঘায়িত করবো না আজকের যেহেতু স্ট্র্যাটেজি। স্যার একটা মিনিট, আমি এইটা একটু ই উ হচ্ছে সংবৃত মানে সংবরণ করছেন, ই উ দেখুন বেশি টানছেন না, তার যে একটু বেশি হচ্ছে অর্ধ সংবৃত। যেমন হচ্ছে আর ও একটু বেশি হলো সংবৃত। তাহলে প্রত্যেকটা পার্ট আমরা রয়েছে যেটা আমরা প্রত্যেকে দেখাবো আমাদের, এটা স্বরধ্বনি বর্গীকরণ, ব্যঞ্জন ধ্বনি বর্গীকরণ। আশা করি আমরা প্রায় মুখস্থ হয়ে যাবে এবং সেই সঙ্গে সাহিত্য ইতিহাস টেক্সট। ঠিক আছে, ধন্যবাদ প্রত্যেককে। হ্যাঁ ওকে, তো মূল বিষয় ঠিক এই রকম, অর্থাৎ ব্যাকরণের মতন বিষয়, সাহিত্য ইতিহাসের মতন বিষয়, টেক্সটের মতন বিষয়গুলোকে জলের মতন তটস্থ রাখার জন্য কিছু টেকনিক থাকে। আমরা বাংলা ব্যাকরণকে অনেকে মুখস্থ করি, বিশ্বাস করুন
বাংলা ব্যাকরণ কখনোই মুখস্থের নয়। বাংলা ব্যাকরণকে বোঝার জন্য নিজের প্রত্যেকটা ভয়েস থেকে, কণ্ঠ থেকে, তালু থেকে মুদ্রা কাজে লাগাতে হয় এবং সেইভাবে প্র্যাকটিস করে করে, উপলব্ধি করে কিন্তু মনে রাখতে হয়। কখনোই মুখস্থ করলে কোনোদিনই আমরা সফল হব না। তো যাই হোক, এই বিষয় নিয়ে আর বেশি কথা বলবো না। এবারে আসছি আমাদের থার্ড পার্ট, যেটা আমরা প্রথমেই বলেছিলাম যে এই দেখুন আপনাদের অল্ড সিলেবাস ছিল, অল্ড সিলেবাস আমাদের দেওয়া আছে, এটা স্ট্র্যাটেজি গ্রুপে আজকে আমরা প্রোভাইড করে দেব। আরেকটি কথা এবারে আসি আমরা, যে আমাদের শিক্ষা সংস্থানের 7ই জুন থেকে 7th জুন, এই 7ই জুন থেকে আমাদের 3টে সাবজেক্টের ক্লাস শুরু হচ্ছে, বাংলা, ইতিহাস, শিক্ষা বিজ্ঞান, এবং পরবর্তী 15ই জুন থেকে আরো কিছু সাবজেক্টে। তো আমাদের 2025-এর সেকেন্ড এসএলএসটিতে বাংলায় প্রায় অ্যাপ্রক্স 100 মতন স্টুডেন্ট ছিল। তার মধ্যে অনেকেই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন 9, 10, 11, 12 হতে গেছে, প্রায় 17 থেকে 18 জন মতো। তো আমরা একটা কথা বারবার বলি যে আমরা তখনই কিন্তু সাকসেস পাবো যখন 3টে মন্ত্র প্রপার থাকবে। এক হচ্ছে রেগুলারিটি, নিয়মিত, এইটা কারোরই থাকে না, তারপরে ফেলিয়ার হন। আজ অমুক কাল তমুক, অর্থাৎ মানুষের দুটো হাত, বাঁ হাত, ডান হাতের সাথে অজুহাত চলে আসে। অজুহাত কখনোই আপনাকে সফলতার দরগোড়ায় নিয়ে যাবে না। 2 নম্বর হার্ড ওয়ার্ক, এটাই অনেকে পিছিয়ে পড়ে, তার ভালো লাগছে না, এই ভালো লাগছে না বলেই কিন্তু আউট। আর 3 নম্বর স্মার্ট স্ট্র্যাটেজি, কিভাবে পড়বো, কতটা পড়বো, এই 3 মন্ত্রকে ফলো করার জন্য শিক্ষা সংস্থান যেটা করে আমাদের এই কোর্সে, তাই আমরা কি করি না, সপ্তাহে মিনিমাম 2 থেকে 3 দিন লাইভ ক্লাস, 2 থেকে 3 দিন লাইভ ক্লাস। এই 2 থেকে 3 দিন কবে কবে, সোম শুক্র রাত 8টা থেকে 10টা ফিক্সড, বুধবার অপশনাল, মানে যখনই প্রেসার থাকে, চাপ থাকে, আমরা একদিন আগে জানিয়ে দিই, তখনই কিন্তু রাত 8টা থেকেই এক্সট্রা ক্লাস বুধবার থাকছে। এই কোর্সের ডিউরেশন 6 থেকে 8 মাস, মানে মেনলি 8 মাসই, কিন্তু 8 মাসের মধ্যে আমরা কোর্স কভার করব, কিন্তু কোর্স শেষ হওয়ার পরে ছাড়বো না। যতক্ষণ না এসএলএসটি পরীক্ষা হচ্ছে তখন ক্লাস কমে যাবে, হয়তো সপ্তাহে একটা থাকবে আর এক্সামিনেশন থাকবে, কিন্তু রিভিশন থাকবে। এসএলএসটির আপকামিং 2027 পর্যন্তই এই কোর্স থাকবে। প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার লাইভ ক্লাস ফুল এইভাবে, অর্থাৎ লিখে লিখে হোয়াইট বোর্ডে কিংবা পিপিটিতে কিংবা পেন টেপের মাধ্যমে লিখে লিখে প্রেজেন্টেশন। প্রত্যেকটি ক্লাস শেষ হওয়ার 24 থেকে 72 ঘন্টার মধ্যে ভিডিও রেকর্ড অ্যাভেলেবেল থাকে লাইভ ক্লাসে, কেউ লাইভ ক্লাস না করতে পারে। আরেকটি কথা, এই ভিডিও রেকর্ড কিন্তু অ্যাভেলেবেল থাকে কবে পর্যন্ত না, এক্সাম যতদিন না হচ্ছে তা অ্যাভেলেবেল থাকবে, ডিলিট হয় না তার আগে। নেক্সট, প্রত্যেক এরিয়া, যেহেতু বাংলা ভাষা, তাই বাংলা সাবজেক্টের বাংলা ভাষাতে স্টাডি ম্যাটেরিয়ালস এবং প্রত্যেকটি ইউনিটের এমসিকিউ কোশ্চেন থাকবে, যা প্র্যাকটিস সেট আকারে, এবং যেহেতু অনলাইন কোর্স তাই পিডিএফ আকারে থাকবে, স্টুডেন্টরা চাইলে প্রিন্ট আউট করে নেবেন প্রত্যেকটি টপিক ধরে ধরে, স্টাডি মেটস এন্ড প্র্যাকটিস সেট এন্ড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এবং তার সলভ, এন্ড নেক্সট ডাউট ক্লিয়ারিং ক্লাস। এই এতে কোর্সে আমাদের থাকছে ডাউট ক্লিয়ারিং ক্লাস, অর্থাৎ আমাদের প্রতি শনিবার আবার এক্সাম থাকে, এভরি স্যাটারডে রাত 8টা থেকে 10টার মধ্যে, প্রতি সপ্তাহে যা পড়ানো হয় তার উপর, সেই এরিয়ার উপরে। এবং তার ডাউট ক্লিয়ারিং ক্লাস কখন হয় না, প্রতিদিন যখন সোমবার শুক্রবার ক্লাস শুরুর আগে প্রথম 15 থেকে 20 মিনিট আগে ডাউট ক্লিয়ারিং। নেক্সট, গ্রুপ ডিসকাশন, রেগুলার, বারবার বলি, ক্লাস ঠিক 1 মাস পরে গ্রুপ ডিসকাশন শুরু হয়ে যায়, কোর্স শুরু, এবং 100+ লাইভ ক্লাস এই কোর্সে থাকছে। কোর্স যখন শেষ করছি আমরা, তখন ফাইনাল 10 থেকে 15টা টোটাল ইউনিটের উপরে মক এক্সাম, এবং সেই মক এক্সামের আবার রিভিশন এন্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, মোটিভেশন ক্লাস, ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট ধরে ধরে আমরা দুর্বলতা নির্ণয়ের ক্লাস দিই। এবং এই টোটাল ফ্যাসিলিটিটা আমাদের কিন্তু বাংলা বিষয়ে 3 জন শিক্ষক অধ্যাপক ফুল কন্ডাক্ট করবেন। একজন আমাদের সুভাষিস স্যার, যিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সুনীত স্যার যিনি স্কুলের, আরেকজন অদিতি ম্যাম যিনি কলেজের। এই 3 জন কিন্তু বাংলার স্থায়ী ফ্যাকাল্টি আমাদের।
এছাড়া আমাদের 24 আওয়ার্স কোর্স মডারেশন, প্রতি মুহূর্তে আমাদের জন্য হোয়াটসঅ্যাপ রাত 2টোর সময় করলেও কিন্তু প্রত্যেক টিচার প্রত্যেকে কিন্তু তার ডাউট ক্লিয়ার করছে প্রতি মুহূর্তে। এবং এই কোর্সে যারা ভর্তি হবেন মাথায় রাখবেন, আমরা কিন্তু এই বাংলা বিষয়ের জন্য এই 2027 আপকামিং এই ফার্স্ট ব্যাচ এটা শুরু করছি। এই ব্যাচে কিন্তু আমরা 25 থেকে 30 জনের বেশি নেব না, টার্গেট করেছি, কারণ স্যাররা তাই বলেছেন যে ইন্ডিভিজুয়াল না হলে টার্গেট হবে না, প্রত্যেককে ধরে ধরে কোয়ারি করা যাবে না। তাই যারা ভর্তি হবেন তারা আজকেই দেখবেন আমাদের স্ট্র্যাটেজি যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে, এই গ্রুপে আমরা পেমেন্ট ডিটেলস পাঠাবো, অ্যাকাউন্ট পে, ফোন পে, গুগল পে, এবং তার মধ্যে যে কোনো একটাতে সিলেক্ট করে আপনাদের টোটাল কোর্স ফি 6000, 6000, ভর্তির সময় 3000 দিতে হবে, এবং জুলাই মাসের 10 তারিখের মধ্যে 3000, দুটো ইনস্টলমেন্টে, তারপরে কোনো পেমেন্ট করতে হবে না। তবে যারা আমাদের 2025-এ এসএলএসটি স্টুডেন্ট ছিলেন ওল্ড ব্যাচে, অর্থাৎ 25-এর এসএলএসটি সেকেন্ড এসএলএসটি, তাদের কোর্স ফি কিন্তু 5000, তাদের 6000 না, তাদের 1000 ডিসকাউন্ট, এবং তারা ফিস দেবে এইভাবে 2500 অ্যাডমিশন টাইম, জুলাই মাসের 10 তারিখের মধ্যে 2500। এইবারে এই পেমেন্ট করার পরে স্ক্রিনশট পাঠাবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, সেখানে স্ক্রিনশট, নাম এবং সাবজেক্ট, পেমেন্ট রিসিভ হলে আমরা জানিয়ে দেবো। এবং এই ভর্তি প্রক্রিয়া চলবে আজ রাত 9টা থেকে 7ই জুন রাত 8টা পর্যন্ত, কারণ 7ই জুন রাত 8টা থেকে ক্লাস শুরু। যারা ভর্তি প্রক্রিয়া আসবেন তাদেরকে আমরা 7 তারিখ রাত 8টার আগেই নিয়মিত গ্রুপে জয়েন করিয়ে দেবো, এবং সেখান থেকে কোর্সের শিডিউল ডিটেলস পুরোটাই আপনারা পাবেন। তাই যারা অ্যাডমিশন নেবেন কুইক নেবেন। এর বাইরে কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কোশ্চেন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? এনি কোয়ারি? কারো কোনো প্রশ্ন আছে কি? যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে করুন, প্রশ্ন না থাকলে আপনারা লিভ করতে পারেন।